ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিবলি স্টাইল ছবি। মানে নিজের একটা ছবি আপনি দিচ্ছেন এবং সেটা এআই এর মাধ্যমে গিবলি স্টাইল হয়ে যাচ্ছে। এবার গিবলি স্টাইলটা কি এবং সেটার ইম্প্যাক্টটাই বা কি এবং সেটাতে আসলে একটা ভয়ের জায়গা আছে, সেটাই বা কি, সেটা নিয়ে আজকে কথা বলবো। ওয়েলকাম টু মনের রেডিওর এই এপিসোড। এখানে আজকে উই আর টকিং অ্যাবাউট গিবলি, এআই এবং শিল্পী আর শিল্পের কত। সো জাপানের বিখ্যাত প্রোডাকশন স্টুডিও গিবলি, তাদের যে সিনেমাগুলো সেগুলো একদিক দিয়ে যেমন মানুষের গল্প বলে, প্রচন্ড হার্ট টাচিং, তার সঙ্গে তার যে অ্যানিমেশন যেগুলো অধিকাংশ ক্ষেত্রে হাতে করা, সেইগুলো দেখে মানুষ চমকে গেছেন বছরের পর বছর। কারণ সেই অ্যানিমেশন হাতে করা এত সূক্ষ্ম কাজ, যে কাজ মাস্টার করতে অনেক বছর সময় লেগে যায় এবং সেটা তাদের কাজ, মানে তাদের সিনেমাগুলো দেখলেই বোঝা যায়। এবং সেই কারণে স্টুডিও গিবলির কাজ কিন্তু সারা পৃথিবীতে খুবই সমাদৃত। 80-র দশকে জাপানে এই স্টুডিওটি তৈরি হয় এবং 3 জন ফাউন্ডার ছিলেন। তাদের মধ্যে একজন হলেন হায়াও মিয়াজাকি, যিনি ছবি পরিচালনা করতেন, যিনি আঁকতেন, যার ইলাস্ট্রেশন পৃথিবী বিখ্যাত, হু ইজ এ মাস্টার অফ হিজ ক্রাফট। এবং এইখানেই আমি যে সমস্যাটার কথা বলছিলাম সেটা হচ্ছে যে হঠাৎ করে একটি এআই প্ল্যাটফর্ম এলো, একটি টেকনোলজি প্ল্যাটফর্ম এলো, যেটা তাদের কাজ কপি করে বা বলা ভালো অনেকটা চুরি করে সেটাকে একটা অ্যালগোরিদমের মাধ্যমে, জাস্ট একটা শর্টকাটের মাধ্যমে সেটা আপনার সামনে নিয়ে এলো। এবং এমন অনেক মানুষ, ইনক্লুডিং আস, যারা হয়তো কোনোদিন কোনো পাতায় কোনো আঁচড় কাটেননি, কোনো কিছু আঁকেননি, তারাও সেই অত সুন্দর একটা স্টাইলকে নিজেদের মতো করে তৈরি করতে লাগলো। এবার হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা হয়তো মজার জন্য করা হচ্ছে, কিন্তু মজার ছলে একটা মানুষের বা একটা প্রোডাকশন হাউসের বা একটা টিম, তারা এত বছর ধরে একটা সাধনা করেছে, সেই সাধনাটার কোথাও একটা অপমান হচ্ছে বা সেটাকে খর্ব করা হচ্ছে, সেটাকে ছোট করা হচ্ছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, এটা নতুন কিছু নয়। মানে যখন হঠাৎ আমরা জানতে পারলাম যে গানগুলো বা যে ক্যাসেট সিডিগুলো টাকা দিয়ে আমরা কিনতাম, সেই গানগুলো ইন্টারনেটে পাওয়া যাবে, সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো, আমরা সিডি কেনা, ক্যাসেট কেনা বন্ধ করে দিলাম। আমরা যেই জানতে পারলাম যে সিনেমাগুলো টরেন্ট থেকে নামিয়ে নেওয়া যাবে, আমরা ডিভিডি কেনা বন্ধ করে দিলাম, আমরা সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিলাম। তারপরে তো যখন টেলিভিশন এলো, টেলিভিশনে সিনেমা আসতে শুরু করলো, যখন ওটিটি প্ল্যাটফর্মে আসতে শুরু করলো, এখন তো সিনেমা হলে গিয়ে যখন দেখি যে ওটিটি প্ল্যাটফর্মের কোনো একটা পার্টনারশিপের সাইন আসে, অনেকেই বলতে যা বাবা, বেকার খরচা করে কেন এলাম, আমি তো বাড়িতে দেখে নিতে পারতাম। এমন অনেক দুর্লভ বই যেগুলো খুঁজে বার করতে শহর চষে ফেলতো মানুষ, সেগুলোর পিডিএফ খুব সহজে গুগল করলেই পাওয়া যায়। এতে কি হয়? এতে একটা জিনিস হয়, একটা কনভিনিয়েন্স, অনেকটা সুবিধা হয়ে গেল, দুনিয়া খুলে গেল আমাদের সামনে। কিন্তু পাশাপাশি সেই যে শিল্পকর্ম, সেই যে ছবি, সেই যে সাহিত্য, সেই যে গান, তার এই যে দুর্লভ ব্যাপারটা, সেটা যে সহজে পাওয়া যেত না, তাতে তার যে ভ্যালিউ, সেই ভ্যালিউটা কমতে শুরু করলো। এবং সেটা আজকে হচ্ছে না, এআই এর যুগে সেটা হচ্ছে না, সেটা হচ্ছে বহুদিন ধরে, ইন্টারনেট আসার পর থেকেই। এবং এর থেকে হয়তো আবার প্রমাণিত হয় যে শিল্প জিনিসটা আসলে খুব একটা জরুরি বা খুব একটা নেসেসারি জিনিস নয়। কারণ যেগুলো নেসেসারি, যেগুলো ক্রিটিক্যাল, সেগুলো আপনি কিন্তু এইভাবে দুম করে নামিয়ে করবেন না। মানে আপনার খুব শরীর খারাপ হলে আপনি নিশ্চয়ই এআই এর কাছে এখনো যাচ্ছেন না, আপনি ডাক্তারের কাছেই যাচ্ছেন। আপনার বাড়ির সামনের রাস্তাটা খারাপ হলে বা আপনার ইলেকট্রিসিটি সাপ্লাই যদি কেটে যায়, আপনি নিশ্চয়ই ঠিক আছে, অন্য কিছু একটা করে নেবো, দেখে নেবো, এআই কে জিজ্ঞেস করবো, সেটা তো নয়। আপনি এই ইলেকট্রিক সাপ্লাইকে খবর দেন, কারণ দিজ আর নেসেসিটিস। আর্ট ইজ নট আ নেসেসিটি। কিন্তু এটাও আবার সত্যি যে মানুষ হয়ে বেঁচে থাকতে গেলে, মানুষের ভেতর আমাদের যে মানবিক অনুভূতি, সেইগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে শিল্পের প্রয়োজন আছে। এবং সেই শিল্প মানুষের থেকে আসে। সেই শিল্প আপাতত এখনো অবধি কোনো এআই বা কোনো ডিজিটাল মাধ্যম নিয়ে আসতে পারে না। ডিজিটাল মাধ্যমেও কাজ কিন্তু মানুষই করছে। পাশাপাশি আরেকটা প্রশ্ন ওঠে, আচ্ছা সব শিল্প কি বাঁচিয়ে রাখার যোগ্য? মানে এই ধরুন, এই যে গিবলি ফিল্টারটা নিয়ে লোকজন ছবি আপলোড করছে, একদিকে কিন্তু একটা প্রতিবাদ শুরু হয়েছে, যেখানে যারা স্টুডিও গিবলির ফ্যান, যারা মিয়াজাকির ফ্যান এত বছর ধরে, তারা বলছেন যে এই মানুষের আর্ট ফর্মটাকে এইভাবে ইনসাল্ট করা যায় না। এবং সেটা নিয়ে একটা মুভমেন্ট শুরু হয়েছে। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, তখন একটা এরকম আর্টিকেল পড়লাম যে এআই প্ল্যাটফর্ম এটা করেছে, তারা হয়তো এই ফিল্টারটা আর অ্যালাউ করবে না, বিকজ তাদেরও মনে হয়েছে যে দিস ইজ গোয়িং अगेंस्ट আ কপিরাইট অ্যান্ড দিস ইজ গোয়িং अगेंस्ट the legacy of the art form that Studio Ghibli stands for.
কিন্তু এটা তো গেল মিয়াজাকির কাজ, কারণ তিনি বিশ্ববিখ্যাত, তিনি জেনারেশনাল ট্যালেন্ট, মানে কয়েক প্রজন্ম লেগে যায় ওনার মতো একজন ট্যালেন্টকে আসার জন্য। কিন্তু তাহলে বাকি শিল্পীদের কি হবে যারা ওই লেভেলের নয়, কিন্তু তারাও শিল্প করে যেতে চায়, তারাও নতুন গান লিখতে চায়, নতুন ছবি আঁকতে চায়, নতুন সিনেমা বানাতে চায়, কিন্তু তাহলে তাদের কি হবে? তাহলে এই সমস্ত জেনারেটিভ এআই যারা এক নিমেষে ছবি তৈরি করে দিচ্ছে, এক নিমেষে গান বানিয়ে দিচ্ছে, তাদের ওপর কি নিষেধাজ্ঞা থাকা উচিত? আমার তো মনে হয় না। টেকনোলজি তো থাকবেই, কিন্তু এখানে কি রেগুলেশনের প্রশ্ন চলে আসছে? কারণ হোয়াট এআই ইজ ডুইং, এআই ইজ ট্রাইং টু মিমিক দ্য হিউম্যান ইন্টেলিজেন্স, এবং সেটা করতে গিয়ে হিউম্যান ইন্টেলিজেন্সকে ছাপিয়ে গেলে মুশকিল। কারণ এআইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষেরই বানানো, কিন্তু মানুষ যদি তার দাস হয়ে যায় তাহলে সেটা একটা মুশকিলের জায়গা। অবশ্য আমি এটা বলার কেউ নই, আমি খুব সামান্য নগণ্য একটি মানুষ, কিন্তু আমার মনে হয় বিশ্বের যারা সেরা মস্তিষ্ক রয়েছেন তারা নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন। এবং তার থেকেও একটা বড় বিষয়, আমি জানি না যারা শিল্পকর্মে রয়েছেন, মানে আমার সহশিল্পী যারা রয়েছেন, তারা এই ভিডিওটা দেখছেন কিনা, তারা যদি দেখেন তাহলে এইটুকু বুঝতে হবে যে সামনে এখন আমাদের যে লড়াইটা সেটা একে অপরের বিরুদ্ধে নয়। Our competition is not our fellow artist. Our competition right now is technology. এমন একটা টেকনোলজি যেটা মানুষের ইন্টেলিজেন্স, মানুষের ইমোশনাল যে ক্যাপাসিটি সেটাকে নকল করার চেষ্টা করছে। তাহলে আমাদের তার মানে আরো ভালো করে কাজ করতে হবে। আমাদের যারা শ্রোতারা রয়েছেন, দর্শকরা রয়েছেন, তাদের কাছে আরো বেশি করে আমাদের কাজ তুলে ধরতে হবে। আরো মানে ফাঁকি আর মারলে চলবে না কোনো মতেই। কারণ ওই যে বললাম যে বোঝা গেছে যে শিল্প জিনিসটা কিন্তু সেইভাবে দেখতে গেলে খুব একটা জরুরি নয়। মানুষের যখন মানে শিল্পের দিকে বা শিল্পের কাজের দিকে বা সংস্কৃতির দিকে মানুষের তখনই মন আসে যখন বাকি সব কিছু ঠিক আছে, মানে পেটে খাবার আছে, মাথার উপর ছাদ আছে, পকেটে টাকা আছে, তখনই শিল্পের দিকে মন যায়। যখনই কোনো ক্রাইসিস আছে সবার আগে কিন্তু মানুষ মুখ ঘুরিয়ে নেয় এই সূক্ষ্ম অনুভূতিগুলো থেকে, এবং সেটাই হওয়া স্বাভাবিক। বিশেষ করে আমরা যে সমাজে থাকি, যেখানে দুবেলা খাবার জোটে না, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় জল পাওয়া যায় না, যেখানে স্বাস্থ্য একটা বিরাট বড় সমস্যা, যেখানে চতুর্দিকে কারাপশন, এই সব কিছুর মধ্যে মানুষ সূক্ষ্ম অনুভূতি খুঁজবে কি করে? কিন্তু তাও আমরা যারা শিল্প নিয়ে কাজ করি বা যারা এই পারফরমেন্স ফিল্ডে আছি, যারা নামের পাশে লিখি আর্টিস্ট, তাদের একটা বড় ক্রাইসিস তৈরি হতে পারে, এবং সেই ক্রাইসিস থেকে বেরোবো কি করে সেইটা আমাদের দেখতে হবে। তবে এইটুকু পরিষ্কার যে মি অর মাই কম্পিটিশন অ্যাজ অ্যান আর্টিস্ট ইজ নট মাই ফেলো আর্টিস্ট, ইট ইজ টেকনোলজি। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের মনে হয় একটা রাস্তা বার করতে পারবো। এইটুকুই বলার ছিল। কেমন লাগলো আপনার এই এপিসোড জানাবেন। এবং এই যে এআই এর মাধ্যমে আমরা একটা খুব নাম করা শিল্পকে নিজের মতো করে নিচ্ছি, এটা আপনি কিভাবে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। সেই কমেন্টসগুলো নিয়ে আমরা কমেন্ট চিঠির এপিসোডে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, টাটা।